সিবিআইকে আমাদের ঘেরাও থেকে বের করে প্রিন্সিপালকে বাড়িতে ছেড়ে দিতে। আমরা দেখেছি সিবিআইকে সঞ্জয় রায়ের যে শাস্তির মামলা চলছে শিয়ালদা ফাস্ট ট্র্যাক কোর্টে, সেখানে যথাসময়ে আইনজীবী না পাঠানো, রাজ্য প্রশাসনের অকর্মণ্যতার কারণে কৃত্রিমভাবে সিনিয়র ডাক্তারদের যে অভাব তৈরি হয়েছে। কৃত্রিম শব্দটা আমি ব্যবহার করছি এই কারণে, তার কারণ প্রচুর সিনিয়র ডাক্তাররা বসে আছেন চাকরি করবেন বলে, কিন্তু রাজ্য তাদেরকে চাকরি, এমন কোনো রাস্তা নেই বোধহয় যেখান থেকে এই বিষয়ে মিছিল তৈরি হয়নি। এ রাজ্যের এমন কোনো গ্রাম নেই যেখানে জাস্টিস চেয়ে প্রদীপ জ্বলেনি। আপনাদেরকে কাজে ফেরার নির্দেশ দিচ্ছে, এখানে কার্যত দেখা যাচ্ছে আইএমএ বেঙ্গলও হতাশ হচ্ছে, আপনারাও সেখানে হতাশ। তিনি কি বলবেন সুপ্রিম কোর্টের এই নির্দেশ? দেখুন, আমরা এটাই বলতে চাইবো যে আমরা জানি একটা গণতান্ত্রিক দেশে যদি একটা ন্যায়সঙ্গত আন্দোলন চলে, তাহলে গণতন্ত্রের বেসিক যে ডেফিনেশনগুলো আছে সেটা অনুযায়ী আমাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে। এখন এই যে দাবিগুলো, এই দাবিগুলোর যথার্থতা নিয়ে যদি প্রশ্ন উঠতো তাহলে সেটা অন্য একটা বিষয় ছিল, কিন্তু আমাদের দাবিগুলো যথার্থ, আমাদের দাবিগুলো ন্যায়সঙ্গত বলেই সারা দেশের মানুষ এর সঙ্গে সম্পৃক্ত বোধ করেছেন, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই দেশেরই সুপ্রিম কোর্ট এরকমভাবে পরোক্ষভাবে সেই আন্দোলনের গলা টিপতে চাইছেন, এটা নেহাতি দুর্ভাগ্যজনক একটা ঘটনা। তাহলে তো বলতে হবে যে কোথাও গিয়ে এই সরকার বা সুপ্রিম কোর্টের যে আদেশ, সেটা হচ্ছে কোথাও গিয়ে এই আন্দোলনকে পুরোপুরিভাবে ভেঙে দেওয়ার চেষ্টা। আমরা সুপ্রিম কোর্টের কাছে, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে যখন আমাদের কেসটা গেছিল, তখন আমরা ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছিলাম যে এবার বোধহয় আমরা জাস্টিসের কাছাকাছি পৌঁছতে পারবো। কিন্তু আজকে 3টে শুনানি কেটে যাওয়ার পর আমাদের মনে হচ্ছে যে আমরা সেদিকে বিন্দুমাত্র এগোতে পারিনি, বরং আগের দিন শুনানির শেষে বা আজকে শুনানির শেষে যে ধরনের নির্দেশ বা অবজারভেশন মাননীয় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি দিয়েছেন, তাতে আমাদের আশান্বিত হওয়ার কোনো জায়গা আমরা দেখছি না। আন্দোলনের কণ্ঠরোধ, গণতন্ত্রের কণ্ঠরোধ, এগুলো তো ভীষণ বড় অভিযোগ। এই অভিযোগগুলো এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আমি মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তুলতে চাইছি না, কিন্তু তিনি যা করছেন সেটা একটা সুস্থ স্বাভাবিক আন্দোলনের পক্ষে স্বাস্থ্যকর নয়, এটুকু অন্তত আমি বলবো। যে আর্থিকর কাণ্ডে একটা জল খোলা কার্যত তৈরি হয়েছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে কবে মুক্তি পাবে, বা এই যে আর্থিকর কাণ্ডে যে আসল যে দোষী সে কবেই বা সাজা পাবে। মানে আগেও দেখা গেছিল সিবিআই এর তদন্ত দীর্ঘমেয়াদী হতে, এই আর্থিকরেও তো দেখা যাচ্ছে সবাই ভেবেছিল খুব শীঘ্রই এই তদন্তে নিষ্পত্তি হবে, কিন্তু হলো না সেই তদন্তে নিষ্পত্তি। আমরা সিবিআই তদন্ত যখন আসে তখনই আমরা এর আগের যে সিবিআই তদন্তগুলো সেগুলো দীর্ঘসূত্রিতা নিয়ে আমাদের মনে একটা প্রশ্ন ছিল, এবং তার পরবর্তীতে আমরা সিবিআইয়ের বিভিন্ন পদক্ষেপে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হতাশ হয়েছি। আমরা দেখেছি সিবিআইকে আমাদের ঘেরাও থেকে বের করে প্রিন্সিপালকে বাড়িতে ছেড়ে দিতে। আমরা দেখেছি সিবিআইকে সঞ্জয় রায়ের যে শাস্তির মামলা চলছে শিয়ালদা ফাস্ট ট্র্যাক কোর্টে, সেখানে যথাসময়ে আইনজীবী না পাঠাতে। এরকম একটা সেন্সিটিভ কেস যেখানে সারা ভারতবর্ষ আন্দোলিত হয়েছে, সেই কেসটাকে কিভাবে ডিল করা উচিত, যে সংবেদনশীলতার সঙ্গে সেই কেসটাকে দেখা উচিত, সেটা অন্তত তদন্তকারী অফিসার বা তদন্তকারী কর্তৃপক্ষের কাছ থেকে আমরা পাচ্ছি না বলেই আমরা মনে করছি। নবান্নের সাংবাদিক বৈঠক করে একই অনুরোধ আপনাদের কাছে যে জুনিয়র চিকিৎসকরা খুব শীঘ্রই কাজে ফিরুন আগামীকাল থেকে, এবং আপনাদের জন্য নাকি অনেক রোগীর মৃত্যু হচ্ছে। দেখুন, নবান্নর সর্বোচ্চ স্তর থেকে যখন এই আবেদনটা আসে তখন আমার উত্তরটা একটু পাল্টে যায়। মানে এর আগে সুপ্রিম কোর্টের জন্য আমি যে উত্তর দিয়েছি, এখানে উত্তরটা একটু পাল্টে যায়। এখানে কারণ এটা ডিরেক্টলি রাজ্য প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত, তো আমাদের কাজে না ফেরায়, যে যদি আমি মেনে নিই যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো সমস্যা হচ্ছে, তাহলে তার জন্য রাজ্য প্রশাসনের কাছে আমাদের দুখানা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে আমাদের যে দাবিগুলো সেগুলো তো অযৌক্তিক দাবি নয়, এবং আমরা আকাশকুসুম কোনো দাবিও করিনি। বেসিক সেফটি সিকিউরিটির দাবি জানিয়েছি, এবং যারা অপদার্থ অফিসিয়াল রয়েছে তাদেরকে কাজ থেকে সরানো, এবং যিনি চলে গেছেন তার মেমোরির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সুবিচারের দাবিটুকু জানিয়েছি। এই প্রত্যেকটা ক্ষেত্রেই রাজ্যের সর্বোচ্চ স্তর যদি বিষয়টাকে সহানুভূতির সঙ্গে দেখে প্রোঅ্যাক্টিভলি কাজ করে, তাহলে কিন্তু এই দাবিগুলোর কোনোটাই পূরণ হতে কয়েক ঘন্টা থেকে বড়জোর কয়েকদিন সময় লাগতে পারে, তার থেকে বেশি লাগার কথা নয়।
তারা তাদের দিক থেকে কোনো রকম সদিচ্ছা প্রদর্শন করবেন না এবং আশা করবেন যে আমরা জুনিয়র ডাক্তাররা আমরা আমাদের দিদিকে হারিয়েছি, আমাদের বোনকে হারিয়েছি, আমাদের কলিগদের হারিয়েছি, আমরা সদিচ্ছার প্রতিমূর্তি হয়ে কাজে ফেরত যাব, এটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে আমরা তো আজকে আন্দোলনে যারা রয়েছি তারা জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা তো হাসপাতালে কাজ করছেন। এখন একটা হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কি কাজ করার কথা? হাসপাতালে নিয়ম অনুযায়ী জুনিয়র ডাক্তারদের সিনিয়রদের আন্ডার অবজারভেশন কাজ করার কথা। খুব কম কাজই তা আছে যেটা তারা স্বাধীনভাবে করতে পারে নিয়ম অনুযায়ী, কিন্তু রাজ্য প্রশাসনের অকর্মণ্যতার কারণে কৃত্রিমভাবে সিনিয়র ডাক্তারদের যে অভাব তৈরি হয়েছে, কৃত্রিম শব্দটা আমি ব্যবহার করছি এই কারণে, তার কারণ প্রচুর সিনিয়র ডাক্তাররা বসে আছেন চাকরি করবেন বলে, কিন্তু রাজ্য তাদেরকে চাকরি দিতে পারছে না। ফলে জুনিয়র ডাক্তাররা আজকে হাসপাতালের লাইফ লাইনে পরিণত হয়েছে এবং কার্যত এই পরিস্থিতি দেখা যাচ্ছে যে যেখানে প্রপার অভিজ্ঞতা তৈরি হওয়ার আগেই আমাদেরকে আউটডোরে, ইনডোরে, ইমার্জেন্সিতে সব জায়গায় ডিউটি করতে হচ্ছে এবং হয়তো পেশেন্ট কেয়ারে তার জন্য ত্রুটিও হচ্ছে। সেই জায়গাটায় দৃষ্টিপাত না করে রাজ্য সরকারের হাসপাতালগুলিতে সিনিয়র ডাক্তারদের যে অভাব রয়েছে সেই কথা স্বীকার না করে এবং সেই অভাব পূরণে কোনো সদর্থক ভূমিকা না নিয়ে কেবলমাত্র আমাদের কোর্টে বল ছুঁড়ে দিয়ে কিন্তু খুব বেশি দিন তিনি মানুষকে ধোঁকা দিতে পারবেন না। মুখ্যমন্ত্রী বলছেন 1 মাস পার, এবার উৎসবে ফিরুন। মানে কোথাও গিয়ে কি আন্দোলনের মোড় ঘোরানোর জন্য এই কথা? সেটা তো আমরা ডেফিনেটলি মনে করছি, কিন্তু আন্দোলনের মোড় তো অনেকভাবেও ঘোরানো যেত। একটা বিষয় কী দাঁড়ায় বলুন তো, নির্দিষ্ট কিছু বিবৃতি সেই মানুষটির মানবিকতা বা সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলে দেয় বলে আমরা মনে করি। এটা সেরকমই একটা বিবৃতি। তিনি আমাদের সবার অভিভাবক, তাই তার প্রতি সম্মান জানিয়েই বলছি যে গণতন্ত্রে রাজ্যের সাধারণ জনগণ এবং রাজ্যের শাসকের মধ্যে একটা মিনিমাম ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, সেটা আমরা এক্সপেক্ট করি। অর্থাৎ সাধারণ মানুষ যা চাইছে সে কথাটাই শাসকের কণ্ঠে প্রতিধ্বনিত হওয়া উচিত। এখানে রাজ্যের সাধারণ মানুষ দিনের পর দিন মিছিলে হেঁটে যাচ্ছেন, প্রতিরোধ করছেন। এ রাজ্যের এমন কোনো রাস্তা নেই বোধহয় যেখান থেকে এই বিষয়ে মিছিল তৈরি হয়নি। এ রাজ্যের এমন কোনো গ্রাম নেই যেখানে জাস্টিস চেয়ে প্রদীপ জ্বলেনি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি যদি চান যে মানুষের ক্ষোভকে অন্যদিকে ঘুরিয়ে প্রশমিত করতে, আমার মনে হয় না সেটা সম্ভব হবে বলে, আমার মনে হয় না সেই উদ্দেশ্য সফল হবে বলে। কার্যত অন্য একটা পুরনো গল্প আমার মনে পড়ে যাচ্ছে। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের একজন রানী ছিলেন মারি আন্তোয়ানেট বলে। তিনি এক চরম দুর্ভিক্ষের সময় রাজ্যের জনগণের উদ্দেশ্যে বলেছিলেন যে এরা রুটি খেতে পায় না তো এরা কেক খায় না কেন। মানে রাজ্যের জনগণের বেসিক অবস্থা সম্পর্কে তার ধারণাটা এতটাই কম ছিল। সেটা তো রাজতন্ত্র ছিল, সেখানে তো রাজারা আমাদের শাসন করতেন। কিন্তু আজকে গণতন্ত্রের বুকে দাঁড়িয়ে যখন অন্য কেউ বলছেন এরা জাস্টিস পায় না তো পুজোয় আনন্দ করে না কেন, সেই একই কথার প্রতিধ্বনি যেন আমরা শুনতে পাচ্ছি।